আজকে আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র ওই সুজয়ের জন্য। আমাকে আজকে এই ভূমিকায় অভিনয় করতে হবে। তবে আজকের গল্পের পুরো কাহিনী, চিত্রনাট্যকার এবং নির্দেশক হচ্ছে সুজয় সেন। আমাকে খালি একটা রোল প্লে করার জন্য দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মেন্টরের ভূমিকা। তো আমি জানি না সেই ভূমিকায় আমি কতটা সফল হতে পারবো। যদি নাটকটা সার্থক হয় পুরো দায়িত্ব সুজয়ের, আর যদি ফ্লপ করে তার পুরো দায় আমার। তো আজকে আমরা এখানে এসেছি সবাইকে, যে কলকাতা শহরের গঙ্গার দু প্রান্তে, ভাগীরথী নদীর দু প্রান্তে অনেক ঘাট আছে। তবে আমরা আজকে নির্দিষ্ট কিছু ঘাট বেছে নিয়েছি। কোথা থেকে কোথায়? এই যে এইখানে যে ঘাটটা দেখছেন, ছোটেলালের ঘাট, এই ছোটেলালের ঘাট থেকে আমরা যাব যতটা পারবো। আমাদের বাবু মায়ের ঘাট অব্দি টার্গেট আছে, জানি না সেই সব মানে ওই অব্দি যেতে পারবো কি না, তবে যতটা যাওয়া যায় ততটাই যাওয়ার চেষ্টা করব। আর যেতে যেতে এই ঘাটের যে সম্পর্কে দু চারটে কথা বলার, সেটা আমি মানে একটু অর্জন করেছি, মানে যে দুপাতা বইপত্র চলেছে সেটুকু আমরা কিন্তু একটু শেয়ার করবো। প্রথমেই বলি, আমি কিন্তু ঐতিহাসিক নই, ইতিহাসবিদ কিচ্ছু নই। আমি আপনাদের মতন একজন সাধারণ মানুষ। তবে সুবিধা জানি, আমার ইতিহাস নেই, সুবিধাকেও আমি চিনি। আমরা দুজনই ইতিহাস ভালোবাসি, তাই জন্য ইতিহাসের টাইমে বাংলার পথে প্রান্তরে, গ্রামে, গ্রামান্তরে আমরা ঘুরে বেড়াই। নিজে স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা, রাজবাড়ি, জমিদার বাড়ি আমরা ঘুরে বেড়াই। ঠিক সেরকম এখানেই আমরা ঘুরে বেরিয়েছি। আমরা 7 দিন আগে আমি আর সুজয় এখান থেকে হেঁটে হেঁটে প্রত্যেকটা ঘাটকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে গেছি, কোন কোন ঘাটের অস্তিত্ব আছে, তাদের কি কি নাম আছে। কারণ সব বইতে সব রকম ঘাটের কথা লেখা নেই, কোনো বইতে কম, কোনো বইতে বেশি, এরকম একটা ব্যাপার আছে। ব্রিটিশ আমলে যে সমস্ত ম্যাপ তৈরি হয়েছে তাতেও কিন্তু নানা বিচ্যুতি আছে। ঘাট বানাতে শুরু করলো। তবে এই ঘাট হচ্ছে সাধারণত 3 প্রকার ঘাট। একটা হচ্ছে স্নানের ঘাট, দুটো হচ্ছে শবদয়ের ঘাট, আর আরেকটা হচ্ছে আমাদের ফেরি ঘাট বা যান চলাচল, নৌ চলাচলের জন্য। 3 রকম ঘাট আমরা মোটামুটি, এই হচ্ছে একটা সাধারণ থিওরি। তো বড় লোকরা যাদের পয়সা করি ছিল, যাদের প্রভাব প্রতিপত্তি ছিল, তারা পয়সা দিয়ে যাওয়ার মতন ঘাট তৈরি করছে। আপনারা দেখছেন একটা নমুনা, এটা ছোটলালের ঘাট। হ্যাঁ, এটা বিশাল একটা স্ট্রাকচার। ওপরের স্ট্রাকচারটা অনেক পরে তৈরি হয়েছে। এটা সম্পর্কে পরে বলছি। আগে বলি মল্লিক ঘাট ফুলের বাজারের কথা। আপনারা জানেন, একটু আগে সুবিধাবাবু বলছিলেন যে এটা এশিয়ার বৃহত্তম, এশিয়ার প্রাচীনতম এবং এশিয়ার সবচেয়ে ফুলের বাজারে যে অর্থনৈতিক লেনদেনটা, সেটা কিন্তু আমাদের এই মল্লিক ঘাটে হয়ে থাকে। প্রতিদিন এখান থেকে 1.5 থেকে 2 গাড়ি বড় বড় লরি করে, মানে ওয়েস্টেজ, সেটা কিন্তু জঞ্জাল যেটা, সেটা ধাপায় চলে যায়। তার মানে কত ফুল এখানে আসে। এই ঘাট, আমি এখানে লোকের সঙ্গে কথা বলেছি, বলছে 24 ঘন্টাই নাকি ঘাট খোলা থাকে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার মল্লিক ঘাট যেটা ফুলের মার্কেটটা, এটা নিয়ে একটু কনফিউশন আছে। কারণ বাবারে, তো আমি কুকুর দেখি, এখানে ইতিহাসে পাওয়া যায় 2টো ঘাটের কথা। এনসি মল্লিক ঘাটের কথা আমরা ব্রিটিশ আমলের মানচিত্রে পাই। এনসি মল্লিককে কেউ বলেন নয়নচাঁদ মল্লিক, যার পুরো নাম কমল নয়ন চাঁদ মল্লিক। আবার কেউ বলেন নিমাই চরণ মল্লিক। এবার এই নিয়ে একটা কনফিউশন আছে, কে 2টো ঘাট তৈরি হয়েছিল নাকি একটা ঘাট তৈরি হয়েছিল। তবে ধরে নেওয়া হয়, কেউ কেউ বলেন একটাই ঘাট, আবার কেউ কেউ বলেন নয়নচাঁদ মল্লিক আগে ঘাট তৈরি করেছে, কারণ নয়নচাঁদ মল্লিক অনেক সিনিয়র। তার পুত্র হচ্ছে নিমাই চরণ মল্লিক, তার পুত্র হচ্ছে রামমোহন মল্লিক। তবে আমরা যেটা এখন দেখি, নিমাই চরণ মল্লিক, তার 8 পুত্র, তার মধ্যে রামমোহন মল্লিক বেশি দিন বেঁচে ছিলেন, প্রায় 85-86 বছর অব্দি উনি বেঁচে ছিলেন। উনি ওনার বাবার স্মৃতিতে এই নিমাই চরণ মল্লিক ঘাটটা উনি তৈরি করেছিলেন। সেটা ধরে নেওয়া হয় যে 1855 সালে। কেন 1855 সাল থেকে এই মল্লিক ঘাট ফুলের বাজারে জয়যাত্রা, সেই জন্য এই ঘাটটা। কিন্তু উনি কিন্তু ফুলের বাজারের জন্য কি ঘাটটাই তৈরি করেছিলেন, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা রকম মতানৈক্য রয়েছে বা দ্বিমত রয়েছে। কারণ আমরা জানি ঘাট তৈরি করার উদ্দেশ্যগুলো আপনাদের আগেই বলেছি। সুতরাং মানে ফুলের বাজারের জন্য ঘাটটা তৈরি হয়নি, ঘাটটা তৈরি করার পর ফুলের বাজারটা অটোমেটিক এখানে ওর সঙ্গে জুড়ে গেছে। এবার তাহলে নয়নচাঁদ মল্লিকের ঘাটের কথা মানে কোথায় গেল? এবার এই কারণে 1873-74 সালে যখন এই হাওড়া ব্রিজ তৈরি হয়, তখন এখানে কিছু পরিবর্তন হয়। তখন এই কিছু ঘাট আর কি সরিয়ে নিয়ে যাওয়া হয়, স্থানান্তর ঘটে, এরকম কিছু ঘটনা আছে। আর শর্ট করে দিচ্ছি। তো এইবার হচ্ছে কি, 1855 সালে হয়েছিল, ওই মিউনিসিপ্যালিটি থেকে একটা পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল, যেটা আপনারা যেটা সামনে আমরা জড়ো হয়েছিলাম,
সেই পাম্পিং স্টেশন থেকে এখান থেকে গঙ্গার জলটাকে পাম্প করে বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। হ্যাঁ, সেই সময় কথা অনেক আগে। সেই জন্য ঘাটটা নাকি কিছু চেঞ্জ হয়েছে, আর এই হাওড়া সেতু তৈরির জন্য কিছু ঘাটে অদলবদল হয়েছে। সেই এবার বলি ছোটেলালে ঘাট। এই যে ছোটেলালে ঘাট দেখছেন, একটা সুদৃশ্য স্ট্রাকচার, এখানে ইউরোপিয়ান স্টাইলের একটা আপনারা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এখনো কতখানি মজবুত রয়েছে দেখুন, এখনো খানিকটা মেনটেনেন্স হয়। এই ছোটেলাল ঘাটের ছোটেলাল কে ছিলেন কেউ বলতে পারেন না। তার সম্পর্কে দুটো কিংবদন্তি আছে। প্রথম কিংবদন্তি হচ্ছে যে তিনি শেয়ার মার্কেটে কাজ কারবার করতেন, যার জন্য প্রচুর পয়সা ওনার মানে অর্জন করতে পেরেছিলেন। এবং ওনার নিঃসন্তান হওয়ার জন্য এক ফকির নাকি তাকে বলেছিলেন যে তুমি যদি একটা ঘাট তৈরি করো মানুষের সেবার জন্য, তাহলে তুমি পুত্র সন্তান লাভ করবে। তো ওই জন্য ঘাটটা তৈরি করেছেন। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, ঘাট তৈরির পেছনে কিন্তু আরেকটা জিনিস ছিল, যেটা হচ্ছে মানুষের সেবা করা, মানুষের প্রয়োজনে লাগে এবং পুণ্য অর্জন। তখনকার মানুষের মধ্যে কিন্তু পুণ্য অর্জন করার একটা মানসিকতা ছিল। এবং ঘাটের কাছে অনেকজন কালী মন্দির, শিব মন্দির অনেকে নির্মাণ করেছে। এটাও কিন্তু ঘাট তৈরি করার আরেকটা উদ্দেশ্য, যেটা তখন বলা হয়নি, এই ঘাটে আমি বলে ফেললাম। আচ্ছা, আরেকটা কিংবদন্তি কি বই বলছে যে উনি মারা যাবার পর প্রচুর পয়সা রেখে যান। তখন ওনার যারা ডিসেন্ডেন্ট ছিলেন তারা তখন ঠিক করে যে ওনার নামে এখানে একটা ঘাট তৈরি করে দেওয়া হবে। কি করে তখন ম্যাকিন্টস বার্ন অ্যান্ড কোম্পানিকে দিয়ে 1875 সালে মানে হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পরে 1875 সাল এই ঘাটটা 1 লক্ষ টাকা ওদের বাজেট ছিল ওদের পরিবারে, ওরা 95,000 টাকা দিয়ে ঘাটটা তৈরি করেছে। এরপরে আমরা দ্বিতীয় আটা দেখবো গণপত রায় কায়ার ঘাট। এই কায়া কারা হয়? কারণ মারোয়ারি জৈন যারা তারা হচ্ছে কায়া, তাদেরকে বলে কায়ার, আবার চলতি কথা কেইয়া বলে থাকে। এই কায়ার হচ্ছেন তিনিও ছিলেন শেয়ার মার্কেট একজন দালাল। আমরা দেখবো আরেকটা ঘাট আমরা সিঁড়ি নামবার সময় দেখে নিলাম, আপনারা খেয়াল করছেন, আমি দেখালাম। ঘাটের মধ্যেই কি এগুলো এই যে ছোটলালের ঘাট? না না, সব প্রত্যেকের ফিজিক্যাল প্রেজেন্স আলাদা, কিন্তু এখন সব জট পাকিয়ে গেছে। আর এই মানে বাজারটা হওয়ার ফলে এই অঞ্চলটা আমি যতদূর শুনেছি যে এই টোটালটাই ওই ব্রিটিশ পিরিয়ডের সময় ওই এনসি মল্লিককে। হ্যাঁ, এবার আর লাস্টে বলে দিই একটুখানি যে রামচন্দ্র গোয়েঙ্কা ঘাট আমরা এখানে দেখবো। রামচন্দ্র গোয়েঙ্কা হচ্ছেন একজন মানে ধনী ব্যক্তি, কিন্তু সমাজসেবামূলক কাজকর্ম করেছেন। এবার এখানেও ডিসপুট আছে। রামচন্দ্র গোয়েঙ্কা ঘাট কেউ কেউ বলে রামচন্দ্র গোয়েঙ্কা নিজেই তৈরি করেছেন, আবার কোনো কোনো ঐতিহাসিকদের মতে তার দুই ছেলে হরিরাম গোয়েঙ্কা এবং বদ্রীদাস গোয়েঙ্কা এই দুজনেই মিলে 1880 থেকে 1900 সালের মধ্যে রামচন্দ্র গোয়েঙ্কা ঘাটটা তৈরি করেন। এবং সেটা জেনানা ঘাট, কারণ তখনকার দিনে কিন্তু মেয়েরা গঙ্গায় স্নান করতো সূর্যোদয়ের সাথে সাথে, আলো ফুটবার সাথে, কারণ তারা পরপুরুষের কাছে নিজেদেরকে মানে প্রকাশ করতে পারতো না। তাদের সামাজিক কিছু সংস্কার ছিল, বিধিনিষেধ ছিল। আর বড় বড় ঘরের রমণীরা, নারীরা, রানীরা যারা, তারা কিন্তু পালকি বাহকদের পালকিতে করে আসতেন। পালকি শুধু গঙ্গায় চোপানো হতো, বা পালকি শুধুই তাদের ঘরে ফেরত নিয়ে যাওয়া হতো। আর পুরুষরা যে কোনো ঘাটে যে কোনো ভাবে স্নান করতে পারতেন। যেমন একটা প্রসঙ্গ বলতে গিয়ে আরেকটা প্রসঙ্গ মিস হয়ে যাচ্ছে, পরবর্তী সেকালে বলছি। আর গোয়েঙ্কা ঘাট এটা তার পাশে আরেকটা নামবার সময় আপনাদের ঘাটটা দেখালাম, যে ঘাটের কথা বহু বইতে উল্লেখ নেই, বিশ্বেশ্বর হরগোবিন্দ শ্রাদ্ধ ঘাট। এক মিনিট আমি বলি, ওই শ্রাদ্ধ ঘাট ওটা কিন্তু শ্রাদ্ধের ঘাট, কিন্তু ওই ঘাটটা আমরা যেতে পারবো না, কারণ ওখানে ফুলের মার্কেট দোকানদারি বা